নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টা 11 আর শুরুতেই যে খবর দেবো আপনাদের, শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদরা। গত সপ্তাহের পর আজও এনডিএর মঙ্গল মিলনে কাকলি সুদীপরা। আগের এনডিএ বৈঠকে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন কাকলিরা, আজ দ্বিতীয়বারের বৈঠকে ডাক। এনডিএর সঙ্গে কি জুড়বে এনসিপিআই, নাকি এনডিএর নতুন শরিক হিসেবে আত্মপ্রকাশ হবে এনসিপিআই এর? প্রশ্ন একাধিক। শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদরা। গত সপ্তাহের পর আজও এনডিএর মঙ্গল মিলনে কাকলি সুদীপরা। আগের এনডিএর বৈঠকে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন কাকলিরা, আজ দ্বিতীয়বার বৈঠকে ডাক। এনডিএর সঙ্গে জুড়তে চলেছে কি এনসিপিআই, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। নাকি এনডিএর নতুন শরিক হিসেবে আত্মপ্রকাশ হবে এনসিপিআই এর? এখন প্রশ্ন একাধিক। শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদরা। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এনসিপিআই সাংসদরা, তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, কিন্তু এই এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কোন দিকে, কি বোঝা যাচ্ছে এখন অবধি? দেখো, এই প্রেক্ষাপটটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সংসদে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা পায়নি এনসিপিআই। স্বাভাবিকভাবেই তারা এক এক করে, অর্থাৎ এর আগে আমরা কাকলি ঘোষ দস্তিদারকে দেখেছি, শতাব্দী রায়কে দেখেছি, যে অমিত শাহের সঙ্গে তারা বৈঠক করছেন, সেই ছবি প্রকাশ্যে এসেছে। পরপর দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নবান্নে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে এসেছেন। আজকেও এই মুহূর্তে আমরা দিল্লির বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখানে এনসিপিআই সাংসদদের সঙ্গে দুপুরে মধ্যাহ্নভোজের বৈঠকে মুখ্যমন্ত্রী মিলিত হবেন। এই যে বিচ্ছিন্ন ছবিগুলো, এই ছবিগুলো আদতে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি সেই বার্তা? যে এনসিপিআই পৃথক সংসদীয় দল হিসেবে স্পিকারের মান্যতা না পেলেও তারা পুরো দস্তুর বিজেপির শরিক দল, পুরো দস্তুর তারা বিজেপির পাশে আছে, পুরো মাত্রায় তারা এনডিএর শরিক দল হিসেবে কাজ করছে। আর এই বার্তাটা তারা কোথায় পৌঁছে দিতে চাইছেন? এই বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন নিজেদের এলাকায়। তার কারণ, তৃণমূল ছেড়ে এনসিপিআই হিসেবে আত্মপ্রকাশ করার পরে এখনও পর্যন্ত নিজেদের এলাকায় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা এই এনসিপিআই এর সাংসদদের গ্রহণ করতে পারেননি। তাদের অনুগামীরা, তাদের দলের কর্মীরা, স্থানীয় কর্মীরা এখনও বিজেপির আক্রমণের মুখোমুখি হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এমনকি পরিস্থিতি এতটাই ঘোরালো যে অনেক এনসিপিআই সাংসদরা নিজেরাই নিজেদের এলাকায় ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই এই যে তারা আজকে মঙ্গলবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন, এই ছবিটা দিয়ে তারা নিজেদের এলাকায় বার্তা পৌঁছে দিতে চাইছেন। এর পাশাপাশি এই বৈঠক একটি রুটিন বৈঠক। এই বৈঠক প্রত্যেক মঙ্গলবার দিন হয়। মূলত পার্লামেন্ট চলাকালীন বিভিন্ন বিল, বিভিন্ন ইস্যুতে এনডিএর অবস্থান কি হবে, এনডিএ সাংসদদের যে কোনো ইস্যুতে কোন ন্যারেটিভে বক্তব্য রাখতে হবে, তার রূপরেখা এই বৈঠক থেকে বেঁধে দেওয়া হয়। এবং আজকের বৈঠকও তার ব্যতিক্রম নয়। কিন্তু এর পাশাপাশি আরেকটি দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। গত সপ্তাহের বৈঠকে খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান তিনজন মুসলিম সাংসদ অনুপস্থিত ছিলেন। তারপরেই যে জল্পনা তৈরি হয় যে এই তিন মুসলিম সাংসদ তারা কি বিজেপির পাশে বসতে কোথাও অস্বস্তি বোধ করছেন, তারা কি আগামী দিনে এনসিপিআই ছেড়ে বেরিয়ে যেতে পারেন। স্বাভাবিকভাবেই আজকেও যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সব এনসিপিআই সাংসদরা উপস্থিত নেই। আমাদের হাতে তালিকার কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। এই যে যারা অনুপস্থিত রয়েছে তাদের মধ্যে মুসলিম সাংসদরাও রয়েছেন কিনা। যদি পরপর 2 সপ্তাহ তারা অনুপস্থিত থাকেন, তাহলে জল্পনা যে এবার আদতে বাস্তব একটা ভিত্তিতে পরিণত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই এই এনডিএর বৈঠকের দিকে আমাদের নজর রাখতে হবে। একদম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই বৈঠক। নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ।
যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এনসিপিআই এর লোকসভা দলনেতা। এর আগে গত সপ্তাহেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুদীপ। আজ দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির বঙ্গভবনে হবে বৈঠক। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি হবে এনসিপিআই এর ভবিষ্যৎ? আলোচনা হতে পারে বৈঠকে। এলাকার পুলিশ প্রশাসনের সহযোগিতা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ একাধিক সাংসদের। মুখ্যমন্ত্রীকে সে বিষয়ে জানাবেন সাংসদরা। এমনকি কয়েকজন সাংসদ এখনো নিজের এলাকায় ঢুকতে পারছেন না বলে অভিযোগ। তৃণমূলের দুই শিবিরের সংঘাতের আবহে বৈঠকে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, সেদিকেও নজর। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে। মানে 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। দেখুন, তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করব না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু। মানে বয়সে অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু বন্ধুর মতো। তো 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। হতে পারে কালকে তার থেকেও বেশি থাকতে পারে। আমি এগুলো বলতে পারবো না। এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার মানে বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপর এইসব রাজনীতি। এদিকে তহবিল মামলায় অস্বস্তিতে এই কালীঘাট তৃণমূল। আজ ইডির বক্তব্য শুনবে শীর্ষ আদালত। অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না। গতকালই আদালতে যুক্তি দেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল। সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, পাল্টা সওয়াল ইডির আইনজীবী। অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত, বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। যদি তদন্ত করার থাকে করুন। একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে। কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন। তহবিলের চাবি খুলতে কালীঘাট তৃণমূল কর্মীর সংখ্যা বাড়িয়ে বলছে অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটনের তৃণমূল ভবন যারা কাজ করতেন তারাই আবার কাজ করছেন, ভবন ফাংশন করছে। তো সব মিলিয়ে 9 জন। মানে হঠাৎ করে 215 সংখ্যাটা শুনে আমিও একটু চমকিত আর কি। স্বাভাবিকভাবে আশঙ্কা তৈরি হচ্ছে যে এখানেও সেই ফর্জারি তালিকা দেখতে হবে, তালিকা যাচাই করতে হবে। 215 তো বিরাট সংখ্যা। মানে যারা তৃণমূল ভবন
বা যদি ক্যামাক স্ট্রিটও ধরি, 215 সংখ্যাটা কোথা থেকে এলো, আমাদের আইনজীবীর সাথে কথা বলবো যাতে এই তালিকাটা চাওয়া হয়। আর একটা খবর দিয়ে এই মুহূর্তে অভিষেকের বিদেশ যাওয়ার আর্জিও ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টেই মামলা ফেরালো সর্বোচ্চ আদালত। হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় কলকাতার হাসপাতালের পরামর্শ নিতে বলে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি শীর্ষ আদালতে যান সাংসদ। অভিষেকের আর্জি হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। রিয়াকশন কিছু নয়, অ্যাপেক্স কোর্ট যদি এই সিদ্ধান্ত নেয়, হাইকোর্ট তো রিজেক্ট করেছিল এবং বলেছিল কোথায় দেখাতে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টেই আবার ফিরিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে দেয়, সেটা 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে হাইকোর্ট কি চায়, হাইকোর্ট কি নির্দেশ দিল। আমি নিজে দেখেছি যে বেশিক্ষণও তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায়, সে তার ব্যাপার। এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোনো নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো। ফলে আমি অনুরোধ করব যে ম্যাডাম, এই ধরনের যে কোনো ব্যক্তি, অভিষেক বলে নয়, যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন। তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না। অভিষেক পালাতে চাইছে, অভিযোগ ঋতব্রতর। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের অনেক সুবিধা, একবার গেলে আর ফিরবে না, অভিযোগ বিরোধী দলনেতার। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে খেয়াল রাখবেন, বিজয় মালিয়া চলে গিয়েছিলেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। পৃথিবীর অধিকাংশ দেশে তো ভিসাই লাগে না। ধরুন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট, চার্টার্ড মাফিয়া, তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। এবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই, সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে অ্যাসাইলাম সিক করেন, তাতে কেলেঙ্কারি হয়ে যাবে। ফিরবে না, পালিয়ে যেতে চাইছে বলেই হাইকোর্ট বলে দিল এসএসকেএমে যেতে। এখন মুশকিল হচ্ছে যে এসএসকেএমে এটা ঠিক যে সেবাশ্রয়ের ডাক্তাররা এসএসকেএমে বসে না, সেবাশ্রয়ে যাদের দিয়ে চিকিৎসা করিয়েছেন তারা এসএসকেএমের বোর্ডে থাকবে না, এটা একটা কারণ হতে পারে। আর আমি তো এই যে সেবাশ্রয়, এত লোকের যে ক্ষতি হয়েছে, ওনার তো চোখের চিকিৎসা সেবাশ্রয়ে করিয়ে নেওয়া উচিত। উনি তো জনগণের নেতা, জনপ্রতিনিধি।